প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব। এই অধ্যায় থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় এক বা তার অধিক কোয়েশ্চেন এসে থাকে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং সবাই শেয়ার করো। ব্যাংক সমন্বয় বিবরণী কি? লিপিবদ্ধকরণের সময়ের পার্থক্য এবং যে কোনো পক্ষের ভুলের কারণে ব্যাংক বই এবং আমানতকারী বইয়ের মধ্যে সৃষ্ট গরমিলকে সমাধানের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেটি হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী। দেখা গেল যে আর ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে আমানতকারীর হিসাব রক্ষক এটি তৈরি করে, আমানতকারীর প্রতিষ্ঠানের যিনি কর্মকর্তা থাকেন তিনি এটিকে তৈরি করে থাকেন। আর এই ব্যাংক এবং কি আমানতকারীর মাঝে ব্যাংক সংক্রান্ত যে লেনদেনগুলো হয় তাদের মাঝে যে ব্যবধান বা পার্থক্য হয় হিসাবের এই গরমিলটাকে সমাধান করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় আমরা সেটাকে বলবো কি ব্যাংক সমন্বয় বিবরণী। ওকে, আচ্ছা, আমরা দেখি এটা কে প্রস্তুত করে। এটি হচ্ছে কি আমানতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা যার সাথে ব্যাংক সংক্রান্ত লেনদেনের সম্পর্ক নেই তিনি তৈরি করে। কারণ হচ্ছে ব্যাংক সংক্রান্ত যার সাথে সম্পর্ক নেই তিনি ছাড়া অন্য কেউ যদি করে তাহলে কি জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এখানে বলা আছে যে ফলে কি জালিয়াতি ও কি গোজামিলের সম্ভাবনা প্রতিরোধ করা যায়। কেন প্রস্তুত করা হয়? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় পূর্ণপ্রকাশ নীতি অনুযায়ী। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় পূর্ণপ্রকাশ নীতি অনুযায়ী। এখানে দেখানো হয় যে আসলে ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ কত। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাংক অ্যাকাউন্ট বা কি ব্যাংক হিসাব এগুলো আমাদের কাছে কি চলতি সম্পদ, যার কারণে আমাদের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী এগুলো প্রকাশ করা হয়। এটা অবশ্যই জানা দরকার তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকার পরিমাণ আছে। আচ্ছা, আমরা দেখি যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা কি বাধ্যতামূলক নয়, এটি আর্থিক বিবরণীর কোনো অংশ নয়। সাধারণত কি মাসিক হিসাব করলে শেষে এটি প্রস্তুত করা হয়। কখন প্রস্তুত করা হয়? এটি প্রতি মাসের শেষে প্রস্তুত করা হয়। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, সবাই সাবস্ক্রাইব করো, ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও। ব্যাংকের বইয়ের জেরের সাথে আমানতকারী বইয়ের জেরের যে গরমিলের কারণ কী কী কারণে হয় সেটা আমরা দেখব এখানে। যে হচ্ছে কি ট্রানজিট বা কি পথে জমা। ট্রানজিট বা পথে জমা হচ্ছে আমানতকারীর অ্যাকাউন্ট কি বৃদ্ধি পায়, হ্যাঁ, পাওয়ার জন্য যেমন হচ্ছে কি পাওনাদার আর কি যেগুলো আমরা পরিশোধ করি সেগুলো হচ্ছে কিন্তু বকেয়া। আর দেনাদারের কাছ থেকে আমরা যেগুলো পাবো মানে কি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো বৃদ্ধি করবে সেগুলো হচ্ছে ট্রানজিট বা কি পথে জমা। আর বকেয়া বা কি অপরিশোধিত চেক হচ্ছে আমরা কি ইস্যু করেছি যে চেক ব্যাংক কর্তৃক কি পরিশোধিত হয় নাই সেই চেকটাকে বলা হয় কি বকেয়া বা কি অপরিশোধিত চেক। আচ্ছা, ব্যাংকের ভুল। ব্যাংক যদি ভুল করে ব্যাংক আপনার ভুলে আপনার হিসাবে কম বা বেশি টাকা দেখাতে পারে, অন্য একজনকার অ্যাকাউন্টের টাকা আপনার অ্যাকাউন্টে দেখাতে পারে। এখন এই ব্যাংক কর্তৃক যে ভুল হতে পারে এবং হচ্ছে কি আমানতকারী ভুলক্রমে তার হিসাবে কি কম বা বেশি মানে ডেবিট অথবা ক্রেডিট করতে পারে, যার কারণে কি তার অ্যাকাউন্ট কম বেশি হতে পারে। এই ধরনের ভুলগুলোর কারণে কি আপনার হচ্ছে ব্যাংকের জেরের সাথে কি আমানতকারী বইয়ের জেরের গরমিলের সৃষ্টি হতে পারে। আচ্ছা, চেক প্রত্যাখ্যান হলে তখনও কিন্তু এই গরমিলের কারণ সৃষ্টি হয়। যেমন আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত, পরিশোধের জন্য ইস্যুকৃত চেক কি হলো প্রত্যাখ্যাত। এই যে এই পরিশোধের জন্য ইস্যুকৃত চেক, এটাই যখন আপনি ইস্যু করলেন পাওনাদারকে পরিশোধের করার জন্য, পাওনাদার কর্তৃক কি ব্যাংকে উপস্থাপন করলো, কিন্তু ব্যাংক সেটাকে পরিশোধ না করে প্রত্যাখ্যান করলে তখন আপনি আপনার অ্যাকাউন্টে কি জেরের পরিমাণ কমাইছেন, কিন্তু ব্যাংক কি পরিশোধ যেহেতু করে নাই তাহলে কি ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা আছে। এই পার্থক্যগুলো হচ্ছে কি গরমিলের কারণ সৃষ্টি করে। আচ্ছা, আমানতকারী বই বা নগদান বইয়ে অলিপিবদ্ধকৃত সরাসরি ব্যাংকে সংগঠিত লেনদেন। এই ব্যাংক এগুলা আমানতকারীর বইয়ে কিন্তু লিপিবদ্ধ হয় না, কিন্তু ব্যাংক ইতিমধ্যে এগুলা কি লিপিবদ্ধ করেছে, কারণ ব্যাংক জানে যেমন হচ্ছে প্রদেয় বিলের মূল্য ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধিত। ব্যাংকের প্রদেয় বিলের মূল্য ব্যাংক যখন কি আপনার প্রদেয় বিলের মূল্য সরাসরি পরিশোধ করবে তখন কি ব্যাংকের অ্যাকাউন্টের পরিমাণ কি কমে যাচ্ছে। আমানতকারীর পক্ষে ব্যাংক কর্তৃক যে কোনো ধরনের প্রদান মানে আপনার হয়ে ব্যাংক কাজ করতেছে, আপনার হয়ে ব্যাংকে পরিশোধ করতেছে। চেক প্রিন্টিং চার্জ, ব্যাংক কিন্তু আপনার চেকের জন্য কি চার্জ নিয়ে থাকে। এই ব্যাংক চার্জ এটা কি আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যে ব্যাংকে আপনার যে টাকা আছে সেটা কি কমাইতেছে। প্রাপ্য বিলের মূল্য ব্যাংক কর্তৃক আদায়, তাহলে আপনার হয়ে ব্যাংক কী করে কাজ করে, আপনার ব্যাংক কি আপনার হয়ে একজন এজেন্টের মতো কাজ করে। আমরা জানি ব্যাংক আপনার কি এজেন্ট, ব্যাংক আপনার মতো হয়ে কাজ করে যে কি প্রাপ্য বিলের মূল্য ব্যাংক আপনার হয়ে কি আদায় করতেছে, তখন কি আপনার অ্যাকাউন্টে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা আরও দেখি যে দেনাদার কর্তৃক সরাসরি যখন ব্যাংকে জমা করা হয়
তখনও কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিমাণ বাড়তেছে, ব্যাঙ্ক কিন্তু আপনার লিপিবদ্ধ করতেছে, কিন্তু আপনি জানেন না, যার কারণে হয়তো বা হচ্ছে না। আপনি যখন জানেন না তখন কি হয়, আপনি কিন্তু জানেন না আপনার অ্যাকাউন্টের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিন্তু আপনি জানেন না আপনার অ্যাকাউন্ট কি, আপনি আপনার আমানতকারী হিসাবে মানে নগদান হিসাবে আপনি কম অ্যামাউন্ট দেখাইছেন, কিন্তু ব্যাংক কী করলো, যেহেতু আদায় হয়েছে তার মানে আপনার ব্যাংকের টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তখন কি ব্যাংক কী করলো, ক্রেডিট করলো। আচ্ছা, আমরা কী জন্য ব্যাংক আমরা ক্রেডিট বলি, যে আপনার টাকা আপনার জন্য কি ডেবিট, কিন্তু ব্যাংকের জন্য, আপনার জন্য সেটা কি সম্পদ, কিন্তু ব্যাংকের জন্য হচ্ছে কি দায়, কারণ ব্যাংক আপনার টাকা আপনাকে পরিশোধ করে দিতে হবে। ওকে, এই জন্য কি ব্যাংকের যদি টাকার পরিমাণ বাড়ে ব্যাংক কী করে, আচ্ছা, ব্যাংকে যখন আপনার টাকা বাড়বে তখন ব্যাংক সরাসরি সেই হিসাবটাকে কি বৃদ্ধি করে, তখন কিন্তু ক্রেডিট করে। আর যখন ব্যাংকে আপনার অ্যাকাউন্টের পরিমাণ কমে যাবে তখন ব্যাংক কী করে, ডেবিট করে। এটা খুবই মনে রাখবেন, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, আমরা দেখব যে ব্যাংক জমার উপর সুদ। আচ্ছা, ব্যাংকে আপনি যে টাকাটি রেখেছেন তার বিপরীতে আপনি কিন্তু একটা সুদ পাবেন, অ্যামাউন্ট পাবেন, তখন আপনার অ্যাকাউন্ট কী হবে, বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট কি বৃদ্ধি পেল, তখন আপনার কি অ্যাকাউন্ট আরও বৃদ্ধি পেলো, তখন কি আপনার কি হলো, নগদ সম্পদ আপনার বৃদ্ধি পেয়েছে, কিন্তু আপনি জানেন না। ব্যাংক কী করছে, আপনার ব্যাংকের পরিমাণ, ব্যাংকের হিসেবে কি আপনার টাকা পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই কারণে কি ব্যাংক কী করছে, ব্যাংকে যোগ করছে, আর আপনি কিন্তু জানেন না। তাহলে কি এই গরমিল হলো, এইগুলোর কারণে কিন্তু কি আপনার ব্যাংকের বইয়ের সাথে আপনার নগদান বই আর কি গরমিলের কারণে এগুলো, হ্যাঁ। আচ্ছা, আমরা দেখি ব্যাংক মেমো। আচ্ছা, ব্যাংক মেমো আসলে কি, ব্যাংক 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 যেগুলো আপনার হয়ে কী করে, খরচ করে, মানে কি আপনার অ্যাকাউন্টের পরিমাণ যেগুলো দ্বারা কি হ্রাস পায়, সেগুলো আছে কি ডেবিট মেমো। আচ্ছা, আমরা দেখি যে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান, পদীয় বিলের মূল্য ব্যাংক কর্তৃক পরিশোধ, আমানতকারীর পক্ষে ব্যাংক কর্তৃক যে কোনো ধরনের প্রদান, ব্যাংক সার্ভিস চার্জ, চেক প্রিন্টিং চার্জ ইত্যাদি। অর্থাৎ আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান এবং কি আমানতকারীর বই অলিপিবদ্ধকৃত সরাসরি ব্যাংকের বইয়ে ডেবিট মানে আমরা শুরুতেই বলছি যে ব্যাংক জমার পরিমাণ হ্রাস পায়, এই বিষয়গুলো কি হয়, ডেবিট মেমো, এর মাধ্যমে কি ব্যাংক কী করে আমানতকারীকে জানায়। আর ক্রেডিট মেমো হচ্ছে আমানতকারী বই অলিপিবদ্ধকৃত সরাসরি ব্যাংকের বইয়ে ক্রেডিটকৃত, অর্থাৎ ক্রেডিটকৃত বলতে বোঝানো হয়েছে ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পায় যে বিষয়গুলো দ্বারা। যেমন হচ্ছে আমরা দেখতে পারি যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা হতে পারে, প্রাপ্য বিলের মূল্য ব্যাংক কর্তৃক আদায় করলো, ব্যাংক জমার উপর অর্জিত সুদ, এইগুলো হচ্ছে কিন্তু আপনার আমানতকারী জানে না। তো আমানতকারীর ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ ক্রেডিট মেমো দ্বারা বৃদ্ধি পেয়েছে, এখন কী করবে ব্যাংক, তখন কি, কারণ আপনার জন্য সম্পদ কিন্তু ব্যাংকের জন্য সেটা কি দায়, ওইখানে ব্যাংক কী করে ক্রেডিট করছে, মানে কি আপনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই বিষয়গুলো আপনার কাছে ডেবিট এবং ক্রেডিট মেমোর মাধ্যমে আমানতকারীকে জানিয়ে থাকে। আচ্ছা, আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে অপর্যাপ্ত তহবিল চেক, NSF, এর পূর্ণরূপ কিন্তু আসতে পারে। এটার পূর্ণরূপ হচ্ছে কি নট সাফিসিয়েন্ট ফান্ড চেক। এটা কোন ধরনের চেক, এটা হচ্ছে কি নট সাফিসিয়েন্ট ফান্ড। আমরা অবশ্যই মনে রাখবো যে NSF এর পূর্ণরূপ হচ্ছে কি নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থ হচ্ছে কি অপর্যাপ্ত তহবিল, যে আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ কি তহবিল নাই। আচ্ছা, এই অধ্যায় থেকে বিগত বছরে কিছু কোয়েশ্চেন এসেছিল, আমরা এগুলো একটু দেখি যে কোন ধরনের কোয়েশ্চেন এসে থাকে। এগুলো সবগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল। আচ্ছা, দেখি যে পাওনাদারকে দেওয়া ৩,৫২০ টাকার চেক ভুলে নগদান বইয়ে ৩,২৫০ টাকা লেখা হয়েছে, এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কীভাবে দেখানো হয়েছে। আচ্ছা, আমরা কোয়েশ্চেনটিতে যদি দেখি যে আপনি কি পাওনাদারকে একটি চেক ইস্যু করেছেন ৩,৫২০ টাকায়, কিন্তু আপনি কি করলেন, ভুলে নগদান বইয়ে ৩,২৫০ টাকা, মানে আপনি আপনার ব্যয় কম দেখিয়েছেন, তার মানে আপনার নগদান বইয়ে কি টাকার পরিমাণ বেশি আছে। এখন আপনাকে কি করতে হবে, যে অতিরিক্ত টাকাটি বেশি আপনার আছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনি কি ব্যাংকে ওই পরিমাণ টাকা নেই, তাহলে দেখেন যে আপনার নগদান বই থেকে তখন কী করা লাগবে, যে 270 টাকা কী করা লাগবে, বিয়োগ করা লাগবে। ওকে, কারণ 270 যদি যোগ করেন এটার সাথে, তাহলে কত হয়, 520 টাকা। পাওনাদারকে যে পরিমাণ টাকা দিয়েছেন তাহলে সমান টাকা,
কারণ আমাদের কাজ হচ্ছে কি গরমিলের যে পার্থক্যটা আছে এটাকে সমাধান করা ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে। আচ্ছা দেখি, এবিসি এন্টারপ্রাইজ নিম্নে কোন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না? এখানে বলা হয়েছে যে এবিসি এন্টারপ্রাইজ নিম্নের কোন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না? পরিবহনাধীন জমা 20,000 টাকা, ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক 10,000 টাকা, ব্যাংক সার্ভিস চার্জ 500 টাকা, আমানতকারীর ভুল হচ্ছে 2,000 টাকা। আচ্ছা আমরা জানি যখনই গরমিল হবে আমানতকারী ব্যাংকের বইয়ে, তখনই কিন্তু আমরা কী করব, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। এখানে আপনি দেখেন তো বি নম্বরে বলা আছে ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত, অর্থাৎ আমানতকারী চেক কি পাওনাদার বরাবর ইস্যু করছে এবং কি ব্যাংক সেটা পরিশোধিত করছে, তাহলে উভয় পক্ষই কী করছে, এটা লিপিবদ্ধ হয়েছে, যার কারণে এটা কী করবে, এবিসি এন্টারপ্রাইজের ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কোনো প্রভাব ফেলবে না। ওকে, তোমরা দেখো যে একটি কোম্পানির ব্যাংক জমা 1951.20 টাকা, নগদান বহির্জের 1869.60 টাকা, পরিবহনাধীন জমা 271.20 টাকা, বকেয়া চেক হচ্ছে 427.80 টাকা, এনএসএফ মানে কি হচ্ছে কি নট সাফিসিয়েন্ট চেক 61.20 টাকা এবং সার্ভিস চার্জ 13.80 টাকা। সঠিক নগদান জের কত? আচ্ছা এটা আমরা করব দ্বৈত নগদান পদ্ধতিতে। দ্বৈত নগদান জের পদ্ধতিতে আমরা জানি যে দ্বৈত নগদান পদ্ধতি জের পদ্ধতিতে যে কোনো উভয় পক্ষের কি ব্যালেন্স কী হবে, সমান থাকে, ব্যালেন্স সমান থাকে। তাহলে আমরা যে কোনো একটা পক্ষ নিয়ে যদি করি, এখানে যে তথ্যগুলো আছে আমরা এই তথ্যগুলা এখানে জাস্ট তুলে যে এখানে ব্যাংক জমার কত আছে, অসমন্বিত জমা কত আছে, সমন্বিত জমা আছে 1951.20। আর আচ্ছা এই পরিবহনাধীন চেক এটা কি হবে, যোগ হবে, কত আছে 271.20। আর বকেয়া চেক আমরা কী করে দেবো, বাদ দেবো। বকেয়া চেক কত আছে 427.80 টাকা। এটা যদি আমরা সমন্বয় করি, দেখো এটা কিন্তু বাদ যাবে, হ্যাঁ এটা বাদ যাবে, তাহলে এটা হচ্ছে এটা 1794 আসতেছে। আচ্ছা আমার একটু বোঝা যাচ্ছে কিনা দেখো তো, 1794 এটা অ্যান্সার। আচ্ছা আমি এটা একটু ভাবে লিখি, বোঝা হয়তো যাচ্ছে না তোমাদের। দেখো এটা অ্যান্সার হবে 1700। আচ্ছা এটা হবে 1794.60 টাকা। এটা কিন্তু ক্যান্সার, হ্যাঁ। আচ্ছা দেখি আমাদের যোগ করি, এটা আসলে এখানে আছে কিনা, 1794.60, এটা 1600, এটা তো হবে না, 1719, এই যে এই নাম্বার আছে, তার মানে আমাদের অ্যান্সার হবে এটা। কারণ আমরা এই যে দ্বৈত জের পদ্ধতিতে উভয় জের সমান হয়, সো আমরা এক দিকে অনুযায়ী করলাম, এটা শখ একটা আদর্শ আছে, ওই অনুযায়ী আমরা কি করে নেব। আচ্ছা পরবর্তীতে দেখি যে ব্যাংক মিলকরণ বিবরণীর মূল উদ্দেশ্য কী। ব্যাংক মিলকরণ বিবরণীর মূল উদ্দেশ্য কী? ব্যাংক ব্যালেন্স নির্ণয়, নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স নির্ণয়, নগদান বই কি 5 বইয়ের গরমিলের কারণ নির্ণয়, নগদান বই কি 5 বইয়ের মধ্যে কি ব্যালেন্স নির্ণয়। আচ্ছা এটি সঠিক অ্যান্সার কী হবে, তোমরা একটু দেখো তো কী হবে। ধন্যবাদ তোমাদেরকে সঠিক উত্তরটি দেওয়ার জন্য। এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে ডি, নগদান বই কি 5 বইয়ের মধ্যে কি ব্যালেন্স নির্ণয়। গরমিলের কারণ অনুযায়ী তো আমাদের হচ্ছে কি সঠিক অ্যামাউন্টটা জানা হয়, এই কারণে আমরা ডি নাম্বার অ্যান্সার দেবো। আচ্ছা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের একটি আদর্শ ছক আছে, এটা অনুযায়ী আপনার শর্টকাটে করতে পারবেন, যে এই অনুযায়ী কিন্তু আমি এই সমস্যাটা করছি এই ছক অনুযায়ী। আচ্ছা এখানে দেখেন এই ছকটা অনুযায়ী হবে, আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতির এই ছকটি অনুযায়ী করব। সবাই এই ছকটি ভালোভাবে দেখো এবং স্ক্রিনশট দিয়ে রাখো। এই অধ্যায় থেকে এক ক্লাসে সব কিছু ইনশাল্লাহ কমন আসবে, 2টি প্রশ্ন। ওকে,
বিবরণী 5 বই অনুযায়ী অসমন্বিত জের তার সঙ্গে ট্রানজিট বা পথে জমা যেগুলো দ্বারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট বৃদ্ধি পাবে সেগুলো যোগ হবে এবং হচ্ছে কি ব্যাংকের বইয়ে কম দেখানো জের, ব্যাংক যদি কম দেখায় আপনার জের সেই ভুলগুলা যোগ হয় এবং বাদ যাবে বকেয়া বা অপরিশোধিত চেক, যে চেকগুলো আপনি ইস্যু করেছেন কিন্তু পাওনাদার এখনও ব্যাংকে উপস্থাপিত করে নাই, আর ব্যাংকে উপস্থাপিত করলে আপনার ব্যাংক তা পরিশোধ দিতে বাধ্য। এখানে হচ্ছে কি অপরিশোধিত বা বকেয়া চেকগুলো কি হয় বাদ যাবে এবং হচ্ছে ব্যাংক বিবরণীর এই টোটাল যেটা থাকবে এটা হচ্ছে কি ব্যাংক বিবরণী অনুযায়ী সমন্বিত জের এবং আমানতকারীর বই বা কি নগদান বই অনুযায়ী অসমন্বিত জের এর সাথে আপনার ক্রেডিট মেমো যেগুলো দ্বারা আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক বৃদ্ধি করেছে কিন্তু আপনি জানেন না, এগুলো আপনাকে ব্যাংক জানা দিয়েছে, সেগুলো যোগ হবে। আমানতকারী বইয়ে যদি কম দেখানো ভুল হয় সেগুলো যোগ হবে এবং ডেবিট মেমো বাদ যাবে, যে সমন্বিত যে সকল লেনদেন দ্বারা আপনার ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ কি হ্রাস পেয়েছে এগুলো আছে কি ডেবিট মেমো, এগুলো হবে কি ডেবিট মেমো বাদ যাবে। এবং আমানতকারী বইয়ে আপনি যদি বেশি দেখানো থাকে তাহলে এগুলা কি হবে, এই ধরনের ভুল বাদ দিয়ে এখানে যেটা থাকবে সমন্বয় করলে যে আমরা পাবো আমানতকারী বই বা নগদান বইয়ের সমন্বিত জের। একটি চেক, এখানে দেখো যে একটি চেক সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত পরিশোধিত হয়েছে 448 টাকা, কিন্তু ভুলবশত কোম্পানি 484 টাকা লিপিবদ্ধ করে। ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য নিম্নের কোনটি সঠিক? আচ্ছা, এখানে ব্যাংক কর্তৃক সঠিকভাবে কি পরিশোধিত হয়েছে 448 টাকা, কিন্তু কোম্পানি অর্থাৎ আমানতকারী বইয়ে এটি লিপিবদ্ধ করা হয়েছে 484 টাকা। এখানে যে অতিরিক্ত টাকা বেশি দেখানো হয়েছে, মানে আপনি এখানে দেখেন যে কোম্পানি তার অ্যাকাউন্টে টাকার পরিমাণ কম দেখানো হয়েছে, প্রকৃতপক্ষে আসলে তার কোম্পানিতে এই যে আপনার 484 থেকে 448-এর ব্যবধান হচ্ছে কত টাকা, 36 টাকার ব্যবধান হচ্ছে কি আমানতকারীর বইয়ে, অর্থাৎ কোম্পানি 36 টাকা তার অ্যাকাউন্টে কম দেখাইছে। আর আমরা জানি যে আমানতকারীর বইয়ের যে কম দেখানোর ভুলগুলা এগুলা কি হয় যোগ হবে, তাহলে তার মানে দাঁড়াচ্ছে যে নগদান জেরের সাথে 36 টাকা কী করবে যোগ করবে। ওকে, এটাই অ্যান্সার। আচ্ছা, এখন আমরা আরেকটি দেখি যে ব্যাংক সমন্বয় বিবরণীতে ডিপোজিট ইন ট্রানজিট যা করা হয়। আচ্ছা, ডিপোজিট ইন ট্রানজিট মানে হচ্ছে পথে জমা, হ্যাঁ, বা ট্রানজিটে জমা, এগুলো হচ্ছে পাওনাদার কর্তৃক সরাসরি যে পরিশোধিত সেগুলো আমরা বাদ দিই, কিন্তু ডিপোজিট ইন ট্রানজিট হচ্ছে আপনার দেনাদার কর্তৃক সরাসরি জমা যা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের পরিমাণ, ব্যাংকে জমা টাকার পরিমাণ বৃদ্ধি করে, যা দ্বারা কি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমরা কী করবো আমরা। আচ্ছা, আপনারা এখানে দেখেন যে আমরা দেখছি কী করা হয় ট্রানজিটে হলে কি যোগ করা হয় বা পথে জমা, তাহলে এখানে কি হবে ব্যাংকের বই থেকে ব্যাংক বিবরণীর ব্যালেন্স থেকে কি করব আমরা যোগ করব, এখানে এই যে বি আনসার, রাইট। ওকে, আবার নেক্সট 7 নম্বর প্রশ্নতে আমরা যদি দেখাই ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক। ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক কি হবে? ব্যাংক জেরের থেকে বাদ দিতে হবে, ব্যাংক জের হতে যোগ করতে হবে, নগদান জের থেকে বাদ দিতে হবে। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক বলতে বোঝাচ্ছে যে আমানতকারী কর্তৃক চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে তা এখনো উপস্থাপিত হয়নি। আমরা দ্বৈত জের অনুযায়ী আমরা দেখেছি শর্টটিতে যদি দেখি যে এখানে দেওয়া আছে বকেয়া বা অপরিশোধিত চেক, মানে আমরা যা ইস্যু করেছি সেটা হচ্ছে কি ব্যাংকে উপস্থাপিত হওয়া মাত্র ব্যাংক তাকে পরিশোধ করতে বাধ্য। তো এখানে ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক দ্বারা বোঝানো হয়েছে বকেয়া বা অপরিশোধিত চেক। সো আমরা কি করব ব্যাংকের জের থেকে কি দেব বাদ দেব, অর্থাৎ এটা হচ্ছে কি বি নাম্বার অ্যান্সার, এটা হবে বি নাম্বার অ্যান্সার। ওকে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। আবার আমরা 8 নম্বর কোশ্চেনে যদি দেখাই, 8 নম্বর কোশ্চেনে আমরা দেখব যে ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে যা গ্রাহক এখনও জানে না। ব্যাংক মিলকরণ বিবরণীতে এ ধরনের হিসাব কিভাবে দেখাবে? আচ্ছা, ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদান বাবদ ব্যাংক 100 টাকা চার্জ করেছে, মানে ব্যাংক
আমানতকারীর যে ব্যাংক জমা ছিল ব্যাংকের হিসেবে, সে ব্যাংক ব্যালেন্স 100 টাকা কী করেছে, 100 টাকা কমাইতেছে। সো তাহলে আমানতকারীর বইয়ের অবশ্যই কমবে, কারণ আমরা জানি যে ব্যাংকের বই এবং আমানতকারীর বইয়ের সর্বদা উদ্বৃত্ত সমান হবে। সো তাহলে কী হবে, ব্যাংক হ্রাস করছে, সো আমাদের ক্যাশের আমাদের হ্রাস পাবে ক্যাশ বইয়ের। তাহলে আমাদের এইখানে দেখেন তো কোনটা আছে, এই যে সি নাম্বারে কী আছে যে আমরা 100 টাকা কী করব, বিয়োগ করব। ওকে, আচ্ছা নিচে আপনি আরেকটি দেখেন যে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বরে আছে যে নিচের কোন প্রকার চেকের জন্য সরাসরি ব্যাংক হতে হুকুম পাওয়া যায়। ব্যাংক হতে হুকুম পাওয়া যায় নিচের কোন প্রকারের চেক। নিচের কোন প্রকার চেকের টাকা সরাসরি ব্যাংক হতে উঠানো যায় না। হুকুম চেক, বাহক চেক, হুকুমকারীর চেক, ডি দাগ কাটা চেক। দাগ কাটা চেক অ্যান্সার হবে। নিচের কোনটি ডেবিট মেমোরেন্ডাম নয়। ব্যাংক চার্জ, NSF চেক মানে নট সাফিসিয়েন্ট ফান্ড, ও মঞ্জুরিকৃত চেক, মঞ্জুরিকৃত সুদ, চেকের ছাপা খরচ। নিচের কোন প্রকার চেকের টাকা সরাসরি ব্যাংক হতে উঠানো যায় না। হুকুম চেক, বাহক চেক, হুকুমকারী চেক। অ্যান্সার হচ্ছে ডি দাগ চেক হবে। কোনটি ডেবিট মেমোরেন্ডাম নয়। ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে যে সকল ঘটনা বা লেনদেনের দ্বারা ব্যাংক জমার পরিমাণ হ্রাস পায় সেগুলা। তো ব্যাংক চার্জ, নট সাফিসিয়েন্ট চেক ছাপা খরচ, সেগুলো দ্বারা হচ্ছে কি ডেবিট মেমোরেন্ডামের অংশ। সো যেহেতু বলছে যে ডেবিট মেমোরেন্ডাম নয়, এখানে উত্তর হবে সি মঞ্জুরিকৃত সুদ। এটি দ্বারা ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পায়। ব্যাংক সমন্বয় বিভিন্ন প্রস্তুতকরণের সময় কয় ধরনের জের পরিলক্ষিত হয়। 4 ধরনের। অ্যান্সার হবে, কারণ হচ্ছে আমরা শুরুতে যদি দেখি যে অসমন্বিত জের থেকে ওগুলা যে আমরা যদি দেখি যে অসমন্বিত জের, উভয় পক্ষ যে অসমন্বিত জের আছে এবং আছে সেটা হচ্ছে কি সমন্বিত জের। সো কয় ধরনের জের পরিলক্ষিত হবে, প্রস্তুতকরণের সময় থেকে 4 ধরনের জের পরিলক্ষিত হয়। হ্যাঁ, প্রতিটাতে কয় ধরনের জের পরিলক্ষিত হয়, এখানে বলতে যে প্রস্তুতকরণের সময় কয় ধরনের জের পরিলক্ষিত হয়, 4 ধরনের জের পরিলক্ষিত হয়। ওকে, আরেকটি আছে যে ডিপিএস এর পুনরূপ কি। ডিপিএস হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম। সো এখানে কোনটা আছে, এই যে বি নাম্বার অ্যান্সার হবে। ওকে ফাইন, মনোযোগ দিয়ে এগুলো দেখো ইনশাল্লাহ। ভিডিওর শেষে সবগুলা স্ক্রিনশট দিয়ে রাখো সবাই। নিয়মিত ভালো করে পড়ো, ইনশাল্লাহ তোমরা তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আর এই পিকচারগুলো সবগুলো স্ক্রিনশট দিয়ে রাখো আর প্র্যাকটিস করো বেশি বেশি করে। সবাইকে ধন্যবাদ, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে।